হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি হচ্ছে ইটের গাঁথুনি। নমস্কার, আমি বিষ্ণু রয়, কৌরবী হাউস বিল্ডার্স থেকে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি বা যে বিষয়টা আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে ইটের গাঁথুনি। আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন, শর্ট কলাম, গ্রেড বিম, কলাম, ছাদ এবং ফ্লোর ঢালাইয়ের পরে আপনি যে আপনার ফ্লোরে যে আপনার ইচ্ছে মতো আপনার রুমগুলোর বেছে নেবেন বা সুন্দরভাবে সাজিয়ে নেবেন, সেই ইটের গাঁথনিটা আমি আপনাদের আজকে দেখাবো যে এর জন্য কী করণীয় এবং কীভাবে ইটের গাঁথনি গাঁথতে হয় এবং ইটের গাঁথনি কয়ভাবে গাঁথানো যায়, তো বা কোনটা গাঁথলে বিল্ডিংয়ের জন্য ভালো বা আমাদের জন্য ভালো, আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের আজকে ধারণা দিয়ে থাকবো ইটের গাঁথনি নিয়ে। আর ইটের হিসাবটা নিয়ে আমি আপনাদের পরবর্তীতে একটা ভিডিও বানাবো, সেটা দিয়ে আপনি আপনার বিল্ডিংয়ের ইটের পরিমাণটা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে কতটা ইট লাগবে, কতটা সিমেন্ট লাগবে এবং বালি কতটুকু লাগবে। তো চলুন তাহলে ইটের গাঁথনিটা দেখি যে কোনটা ইটের গাঁথনি আমার বিল্ডিংয়ের জন্য উপযুক্ত এবং ভালো। যে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে যে অবশ্যই আমরা ইটকে গাঁথনির পূর্বে অবশ্যই ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখবো এবং ভালোভাবে পরিষ্কার করব, যেন এমন না হয় যে আমরা আমাদের নির্মাণের ক্ষেত্রে অনেক পূর্বে ইটগুলো আমাদের বাসায় এনে রাখা হয়েছে কিন্তু সেগুলোতে বেশি দিন হওয়ার ফলে শ্যাওলা জমে গেছে, তাই আমরা সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব এবং পানিতে অবশ্যই ভিজে রাখবো। তো পানিতে ভিজে রাখার ইট গাঁথনির পূর্বে আমাদের মিনিমাম 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং কাজের শুরুতে 2 ঘন্টা আগে পানির থেকে আমাদের উপরে উঠাতে হবে, 2 ঘন্টা আগে আমরা উঠাবো এবং 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো একটা ইটকে গাঁথনির পূর্বে। এবং আমি তো বললাম যে ভালোভাবে পরিষ্কার করে নেব ইটটা, নইলে আমাদের সিমেন্ট কংক্রিটের বলটা ভালোভাবে অ্যাডজাস্ট হবে না। ইটের গাঁথনির ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খুবই গুরুত্ব রাখতে হবে সেটা হচ্ছে যে বালি। অবশ্যই আমাদের FM 1.5, আমি FM নিয়ে অন্য একটা ভিডিও বানাবো আপনাদের। FMের সম্পূর্ণ বালির যে আমাদের সিলেটের বালি এবং নকাল বালি সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ ধারণা দিয়ে থাকব। তো আমি যেটা বললাম যে ওয়েল গেটেড আমরা যে বালিটা, সেই বালিটা ব্যবহার করব। এরপরে আমাদের যে আমরা ইটের যে গাঁথনি দিয়ে থাকি, ইটের গাঁথনি আমরা 3 ভাবে দিয়ে থাকি। তো বলতে পারি 1 নম্বরে স্ট্রেচার বন্ড, ইংলিশ বন্ড এবং ফ্লিমাস বন্ড, এই 3 প্রকারে ইটের গাঁথনি হয়ে থাকে। আমরা এমনভাবে গাঁথবো না যা অবিরামভাবে গাঁথানো হচ্ছে, সেটা আমরা করব না। আমরা ইট গাঁথবো আধলাভাবে এবং সর্বোচ্চভাবে চেষ্টা করব আমাদের ইট গাঁথানোর ক্ষেত্রে যে আমরা ইংলিশ বন্ড ব্যবহার করার জন্য। আমরা যদি ইংলিশ বন্ড ইটের গাঁথনিটা দিয়ে থাকি তাহলে আমাদের কাঠামোটা অতি মজবুত হবে এবং আমাদের দেখতেও সুন্দর লাগবে। এবং প্রয়োজন ছাড়া আমরা ইটের গাঁথনির ক্ষেত্রে মিস্ত্রিদের অবশ্যই বলতে হবে এবং আপনারা বলবেন যেন আধলা ইটের ব্যবহার এড়িয়ে চলে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রয়োজন বেঁধে আর কি, প্রয়োজন ছাড়া আমরা আধলা ইট ব্যবহার করব না। তো একদিনে 1.5 মিটারের বেশি আমরা গাঁথবো না ইটের একটি গাঁথনের ওয়াল। তো বা 4.5 ফুটের বেশি দেয়াল গাঁথা উচিত নয়। এতে কি হয়, মশলা সেট হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া দরকার। তাই আমরা এই মশলাটা সেট হওয়ার জন্য আমরা 4.5 ফুট বা 1.5 মিটারের বেশি ইটের গাঁথনি বা দেয়াল গাঁথবো না। এবং আরও বলতে পারি যে আমি কিউরিং সম্পর্কে একটা ভিডিও অলরেডি অনেক পূর্বে আপলোড করা হয়েছে যে কিউরিং আপনি দেয়ালের ক্ষেত্রে কয়রিং কিউরিং করবেন, ছাদের ক্ষেত্রে কয়দিন কিউরিং করবেন এবং কৃত্রিম কংক্রিটের ক্ষেত্রে কয়দিন কিউরিং করবেন। তো আমি ইটের গাঁথনির ক্ষেত্রে আবার বলছি যে আপনি এর
কিউরিংটা আপনি অবশ্যই 7 দিন ভালোভাবে কিউরিং করবেন এবং ভালোভাবে পানি খাওয়াবেন। এবং আমাদের সবসময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন জোড়াগুলোর যে মশলাগুলো আছে সেগুলো যেন খুব পূর্ণ হয় এবং সমতল করে দিতে হবে, যেন কোনো ফাঁকা না থাকে। এবং আমরা একটি ইট থেকে আরেকটি ইটের দূরত্বে যে মাঝখানে যে পুরুত্বটা সেটা আমরা 12 মিমি রাখবো। এবং জোড়াগুলো সমতলভাবে দিব যেন কোনো ফাঁকা না থাকে, এটা আমরা লক্ষ্য রাখবো। ভয়েড থাকলে এটা দুইটি ইটের মধ্যে যে বন্ডটা সৃষ্টি হবে সেই বন্ডটা ভালোভাবে শক্ত হবে না এবং মজবুত হবে না আমাদের ওয়ালের ক্ষেত্রে, এটা আমরা খুবই গুরুত্ব রাখবো। এবং অবশ্যই আমরা জানি যে ইটের সিলমোহর ব্যবহার করে, তো ইটের সিলমোহর তার কোম্পানি কেন ব্যবহার করে? ইটের সিলমোহর ব্যবহার করার তো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। সেই নির্দিষ্ট লক্ষ্যটা হচ্ছে যে আমরা আমাদের সিমেন্টের যে বন্ডটা সেটা যেন মজবুতভাবে একটি ইট আরেকটি ইটের যেন জয়েন্ট হয়, তার জন্য আমরা সিলমোহর ব্যবহার করে থাকে। তাও আমরা জোড়াগুলো ইটের সিলমোহরগুলো অবশ্যই আমরা উপরে রাখবো যেন আমাদের মোহরটা উপরে থাকে, তাহলে আমাদের জয়েন্টটা ভালোভাবে শক্ত হবে। এবং আরেকটি বিষয়ে দিকে লক্ষ্য রাখতে হবে, মিস্ত্রিরা যেন সব খুব মনোযোগ দিয়ে করে, সেটা হচ্ছে যে একটি ইটের বেডের উপর যে আমরা মশলা বিছিয়ে দিয়ে খুব হাত দিয়ে খুব চাপ দিয়ে আমাদের আনুভূমিকভাবে সেই ইটটাকে বসাতে হবে যেন সমস্ত কোষগুলো তার খাড়া জোড়াগুলো মশলার সাথে ভালোভাবে লেগে যায়, যেন কোনো ফাঁকা না থাকে। আমরা যে ইটের যে বন্ডটা সৃষ্টি করছি সেটা যেন মশলার সাথে খুব আনুভূমিকভাবে শক্তভাবে বসে, আমরা হাত দিয়ে ভালোভাবে চাপিয়ে বসায় দেব। এবং মশলার সবগুলো দাঁড় যেন পূর্ণভাবে এবং সমতলভাবে জয়েন্ট হয় এবং কোনো যেন ফাঁকা না থাকে, আমি পূর্বে বললাম, এটা খুবই লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের ইটের জোড়াগুলো হয়ে গেলে আমরা ইটের জোড়াগুলো সম্পূর্ণভাবে হয়ে গেলে আমরা মশলার কাটিং দেওয়া খুব দরকার, যেন সুন্দরও লাগবে এবং প্লাস্টারে ধরে রাখার সাহায্য করে আমাদের এই কাটিংটা। তো আমরা গাঁথনির পরে আমরা মশলার কাটিং দেব এবং গাঁথনির সময় দেখতে হবে যেন দুটি ইটের মধ্যে যেন ফাঁকা বেশি না, বারোর যেন বেশি না থাকে, এটা আমরা লক্ষ্য রাখবো। তো আপনারা দেখছেন যে আমার ভিডিওতে যে গাঁথনির দুই পাশ থেকে দুইজন শুরু করেছে, আপনারাও আপনাদের গাঁথনির দুই পাশ থেকে শুরু করবেন, দুই প্রান্ত থেকে। এবং লেভেল লাইন এবং ওলনের উপর বেশ লক্ষ্য রাখতে হবে। আপনারা দেখছেন যে আমার সাইটে, যদিও এটা গ্রামের একটা সাইট, আপনারা যেখানে থাকুক না কেন আপনাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেন ওলনের উপর নজর রাখা খুব জরুরি সবসময়, এবং লেভেল লাইনের উপর নজর রাখা খুব জরুরি। তো আজকে হচ্ছে আমার এই ইটের গাঁথনি নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও। আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারলেন আমি আশা করি। আমি যেটুক জানলাম আপনাদের সেটুক জানানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও দেখবেন। আপনি আপনার বাড়ির নিজেই আপনার কতগুলো ইট লাগবে, আপনার কয়টি রুম দিবেন এবং কত হাজার ইট লাগবে এবং কি কি মালামাল লাগবে, কতটুক মালামাল লাগবে, আমি পরবর্তী ভিডিওটা আপলোড করব আপনাদের জন্য। তো আজকে এ পর্যন্তই ইটের গাঁথনি নিয়ে সম্পূর্ণ ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। যেখানে থাকুন সুস্থ থাকুন।